ওকে, আমি প্রপারলি ভিডিওটা স্টার্ট শুরু করতেছি, বুঝছো? তুমি প্রপারলি মন দিয়ে দেখো। আমি শুরু করতেছি। এই ভালোবাসা তোমাকেই পেতে চাই, এই দুটি চোখ যেন কিছু বলে যায়। এই যে এখানে আসার পরে এরকম ট্যাব তো আসবে, তুমি অবশ্যই জানো আর কি। তো এটা 16:9 রেখে নিউ প্রজেক্টে ক্লিক করে দিবা। ওকে, তো ফার্স্ট অফ অল তুমি এখানে ক্লিক করলেই হবে, ইম্পোর্ট ভিডিও, এগুলো ক্রস করে দিও। তো এখানে এই যে সেভ টিকটক, মানে আমার যেটা ডাউনলোড করা আছে আর কি, তো এটা আমি অ্যাড করতেছি। আর প্রথমে আমি দুইটা ভিডিও লেয়ার নিয়ে দাঁড়াও, একটা ভিডিও ট্র্যাক আর একটা অডিও ট্র্যাক, ঠিক আছে? দেখো মন দিয়ে। তারপর এটা টাইমলাইনে আনবো এখানে, আনার পরে আমি এই যে এখানে তো কিছু নাম লেখা আসবে, হ্যাঁ, মানে তুমি দেখাচ্ছি, সাউন্ডটা একটু কমাই। এই যে সাবটাইটেলটা উঠতেছে না এখানে, সাবটাইটেলটা, তো আমি সাবটাইটেলটা একটু রিমুভ করি আগে। তো এটাকে নিজের মতো করে ক্রপ করে নিও, এই যে, ঠিক আছে? তো এটা মিডল বরাবর আনবা, এই যে ওকেতে ক্লিক করে দিবা, ব্যাস হয়ে গেল আর কি। দেখি আমি সব ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, ঠিক আছে সব। এখন মেইন যে পয়েন্ট হলো, তোমার ভিডিওটা প্লে হওয়ার আগে দেখবো যে একটা সাউন্ড আছে, এই যে শোনো। এই যে এখানে মেইন অপশন, মানে এই যে সাউন্ডটা তো আমাদের রাখতে হবে, ঠিক আছে? তো কথাটা যেখান থেকে স্টার্ট হবে আমরা তার আগে ঠিক সাউন্ডটা রাখবো, মানে এটা যে মেইন পয়েন্ট। তো আমরা এটাকে ডিটাচ অডিও করে নেই, এই যে এখানে ডিটাচ অডিও দিয়ে ক্লিক করার পর হয়ে গেল অটোমেটিক্যালি, বুঝতে পারছো? তো এটাকে আমি লক করে নেব, কারণ এটা ক্রপ করতে গেলে দুটাই কেটে যাবে। এটা লক, এই যে সাউন্ড এখান থেকে ক্রপ, এটা ডিলেট, তারপরে এই সাউন্ডটা এখানে লক করে দিবা, বুঝতে পারছো? দাঁড়া দেখে নেই হয়েছে কিনা সম্পূর্ণ, ব্যাস কমপ্লিট। এখন আমাদের ইয়ে করতে হবে, যে অডিওগুলো আছে আমার, এটা ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট মিডিয়া ফাইলস, ভলিউম আমি যেখানে রাখছিলাম আর কি, অনেকগুলো পার্ট তো, দাঁড়া এই দুইটাকে ইম্পোর্ট করি। 1 2 হয়েছে ইম্পোর্ট করা, মিডিয়া ফাইল, ওপেন। আরো মনে হয় কিছু আছে, দেখো 1 সেকেন্ড। 8 9 10 11 এই দুইটা বাকি আছে, বাস ওপেন। ওকে, হয়ে গেছে। এখন মেইন যে কাজটা হলো, আমাকে ভয়েসগুলো ইম্পোর্ট করতে হবে এখানে, বুঝতে পারছো? দাঁড়াও, ফার্স্ট অফ অল আর এটা সম্পূর্ণ, এটা ওয়েট এ মিনিট, মানে ভিডিও লেয়ার না নিলে হবে না আর কি, বুঝছো? ট্র্যাক, ভয়েস, এগুলো ডিটেক্ট করে ফেলাবা, ডিটাচ সরি, এখান থেকে ডিটাচ অডিও ডিলেট। তো এটা টাইমলাইনে নিয়ে আসবা, এটা বরাবর, হ্যাঁ। তো এখান থেকে শুনবা যে কোনখান থেকে ভয়েসটা শুরু হয়েছে, তুমি তো জানো মেবি। Okay, I will read the text word by word as requested. Highlanded যত ভৌতিক, ওকে, এখান থেকে শুরু হয়েছে, Highlanded এটা লক করে নিবা, এটা ভিডিওটা, হ্যাঁ। যে তুমি তো মানে যে ভয়েসটা এডিট করতে পারো, তুমি ভয়েসটা এডিট করি, তারপর আমি তোমাকে বলতেছি।
থাইল্যান্ডের যত ভৌতিক সিনেমা আছে তার মধ্যে এটি সবচেয়ে দর্শনীয় দেবতার গল্প। শুধু ভয় না, এই কাহিনী আমাদের নিয়ে যায় দক্ষিণ পূর্ব এশিয়ার এক অজানা, গভীর, জাতিগত সংস্কৃতির রহস্যে। এই গল্প মাত্র 1 সপ্তাহ আগেই মুক্তি পায়, আর তারপর থেকেই মানুষ বলতে শুরু করে এই দেবতা কি শুধুই বিশ্বাস, নাকি সত্যি সে মহাকাশ থেকে আত্মার ডাকে জাগে। অনেকে বলছে এই গল্প মানুষের মহাবিশ্ব সম্পর্কে দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দিয়েছে। আর ইন্টারনেটে এটি হয়ে উঠেছে অসংখ্য নেটিজেনের আত্মা জাগানো গল্প। থাইল্যান্ড ওয়েট, এখানে একটু ইন্টারনেটে ডট আছে না? সম্পর্কে দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দিয়েছে। আর ইন্টারনেটে ইন্টারনেট এখান থেকে কাটতে হবে। ক্রপ ওয়েট, ওবিএস চলতেছে তো? হ্যাঁ, ওবিএস চলতেছে। এটি হয়ে উঠেছে অসংখ্য নেটিজেনের আত্মা জাগানো গল্প। থাইল্যান্ডের উত্তরের পাহাড়ে কিছু প্রাচীন গ্রাম আছে, সেখানে মানুষ প্রায় 100 দেবতার উপর বিশ্বাস করে। তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ও শক্তিশালী হলেন বায়াং এর দেবতা। এই দেবতার প্রতিনিধি একজন নারী, নিমু। সে নিজে বলে না কিছু, কিন্তু মানুষ বিশ্বাস করে সে বায়াং দেবতার মনোনীত আত্মার মাধ্যম। প্রতিদিন হাজার হাজার মানুষ আসে তার কাছে। কেউ আসে জীবনের সমস্যার সমাধান জানতে, কেউ আসে অসুখ সারাতে। That sounds like the description of it. ওকে, কিন্তু মানুষ বিশ্বাস করে সে বায়াং দেবতার মনোনীত আত্মার মাধ্যম। প্রতিদিন হাজার হাজার মানুষ আসে তার কাছে। কেউ আসে জীবনের সমস্যার সমাধান জানতে, কেউ আসে অসুখ সারাতে। That sounds like ওকে, এখান থেকে ক্রপ ডিলেট তার মাধ্যম। প্রতিদিন হাজার হাজার আমি একটু দেখি এই সাইডে আমার ভয়েস আছে কিনা, অন্য কোনো নাই। মানুষ আসে তার কাছে। কেউ আসে জীবনের সমস্যার সমাধান জানতে, কেউ আসে অসুখ সারাতে। That sounds like ডিলেট। এইবার পার্ট 2 পালা। তুমি বরাবর নেবা, দেখা যায় বরাবর নিলে হবে কি তোমার এটা বরাবর তুমি নিতে পারবে না। এই সাইডে করলে, এই ধরো এই পাশে যদি তুমি করো, এটা যদি এই পাশে নিয়ে নাও, তাহলে তোমার আবার এই সাইডেটা এই সাইডে থাকলে তোমার আবার এইটাকে টাইনে এখানে আনতে হবে। তো তার কি প্রয়োজন, তুমি বসিলে বরাবর এখানে নিয়ে আসবা। এখান থেকে আবার ডিটাচ অডিও দিবা, বাস এটা ডিলিট করে দিবা। তো এটা এখানে আসবা, ওয়েট, লকটা খুলে নিবা, তারপর এখানে নিয়ে নেবা। ও আচ্ছা, ওয়েট, আমি একবারে পিসটা বাড়াই, এটা একবারে বাড়াই আসবা, ঠিক আছে? ওয়েট, আমি দেখি কেমন হয়েছে। এটি সবচেয়ে দর্শনীয় দেবতা। ওকে, পিসটা তোমরা বাড়াই দিবা, তাহলে দেখা যায় যে বারবার তোমার বাড়াইতে হবে না। একবার এডিট করে ফেলালে তোমার আবার প্রথম থেকে শুরু করতে হবে, বুঝতে পারছো? তো এটা কোনো প্রয়োজন নাই। আসে তার কাছে। কেউ আসে জীবনের সমস্যার সমাধান জানতে, কেউ আসে অসুখ সারাতে। ওকে, এরপরে দেখি কোন দেখান থেকে শুরু হয়, অসুখ সারাতে থেকে। Okay, here's the text, read word for word. ক্যান্সার আক্রান্ত রোগীরাও শেষ আশার খোঁজে আসে নিমুর দুয়ারে, কিন্তু তারা জানে না নিমুর ক্ষমতা সীমিত। Okay, here's the text, read word for word. ক্যান্সার আক্রান্ত রোগীরাও শেষ আশার খোঁজে আসে নিমুর দুয়ারে। ক্যান্সার আক্রান্ত, read word for word. ওকে, ওয়ার্ড ফর ওয়ার্ড তাহলে আমি তো ভয়েসটাই নেব শুধু, কাটিং টু ফিটিং। ক্যান্সার আক্রান্ত রোগীরাও শেষ আশার খোঁজে আসে নিমুর দুয়ারে, কিন্তু তারা জানে না নিমুর ক্ষমতা সীমিত, কারণ সে কিছু করে না, সবকিছু হয় দেবতার ইচ্ছায়। এই রহস্যময় দেবতার গল্প নিয়ে কাজ করতে চায় এক প্রতিবেদক। সে নিমুর সঙ্গে সাক্ষাৎ করে আর সিদ্ধান্ত নেয় এই শক্তির গভীরে যেতে হবে। সেই উপলক্ষে তারা একসাথে যান আওই নামের এক লোকের শেষকৃত্যে। আওই ছিল নিমুর বোনের স্বামী। সে ক্যান্সারে আক্রান্ত হয়ে হঠাৎ করে শহর ছেড়ে চলে গিয়েছিল, আর পাহাড়েই তার মৃত্যু হয়। সেই শেষকৃত্যের সময় নিমু প্রতিবেদককে জানান এক লুকানো সত্য।
প্রথমে নুই ছিল দেবতার মনোনীত আত্মা। সে ছিল নিমুর বোন, কিন্তু নুই এই যন্ত্রণার ভার সহ্য করতে পারেনি। এই শক্তির মধ্যে শুধু আশীর্বাদ নয়, অভিশাপও ছিল। তাই সে খ্রিস্ট ধর্মে আশ্রয় নেয় আর বেছে নেয় এক সাধারণ জীবন। জীবন সে চেয়েছিল এই অভিশপ্ত দায়িত্ব থেকে মুক্তি পেতে, আর সেই কারণেই সে চেয়েছিল নিমু এই শক্তি গ্রহণ করুক। কিন্তু দেবতার চোখ থেমে থাকেনি। নিমু বলল, আমি দেখেছি বায়াং দেবতা নতুন আত্মা বেছে নিচ্ছেন। This is getting more intriguing. ওকে, বায়াং দেবতা নতুন আত্মা বেছে নিচ্ছেন। এখান থেকে এটা ক্রপ ডিলিট, তারপর এই যে পার্ট 2 গেল, পার্ট 3 এটা এবার আবার টাইম আনতে হবে। ডিটাচ অডিও, তার নতুন আত্মা বেছে নিচ্ছেন। আত্মা বেছে নিচ্ছেন। ওকে ওকে, here's the text read word for word. আর সেই আত্মা হলো ওকে word for word। আর এটা বাড়াই নিবে সব সময়। ওকে, আর সেই আত্মা হলো নুইর মেয়ে শাওমিন। কিন্তু সমস্যা একটাই, শুধু দেবতা নয়, একটা অশুভ আত্মাও তাকিয়ে আছে শাওমিনের দিকে। শাওমিন একদিন চুপচাপ তাকিয়েছিল এক অন্ধ বৃদ্ধার দিকে। পরদিন সকালে বৃদ্ধাটি মারা গেল, আর সেদিন নিমু স্পষ্ট বুঝতে পারল কিছু একটা ভয়ঙ্কর ভুল হচ্ছে। সে ছুটে গেল শাওমিনের ঘরে, চারপাশে তাকাতে লাগলো। আর তখনই শাওমিন চিৎকার। আমি কিন্তু ভয়েসটা এডিট করতেছি, তুমি ভেবো না যে ভিডিওর সাথে ভিডিও মিলতেছে না, তাহলে কি এডিট করতেছি। আমি শুধু আগে ভয়েসটা এডিট করতেছি। ওকে, চিৎকার করে উঠল, তোমরা এখান থেকে চলে যাও। প্রতিবেদক ছবিও তুলেছিল। তাতে দেখা গেল শাওমিন দাঁড়িয়ে আছে দেয়ালের সামনে, তার শরীর অনিয়ন্ত্রিতভাবে কাঁপছে। এই ঘটনায় ভীত হয়ে প্রতিবেদক সিদ্ধান্ত নেয় শাওমিনের দৈনন্দিন জীবন সম্পর্কে সে আরও জানবে। জানা গেল শাওমিন একজন সাধারণ অফিস কর্মী, তার রুটিন নিয়মিত, তার জীবন দেখতে গেলে একেবারেই স্বাভাবিক। কিন্তু একটা জায়গায় সে আপোষ করে না, সে নিমুর আধ্যাত্মিক শক্তিকে বিশ্বাস করে না। সেভাবে নিমু সারাক্ষণ পাগলের মতো আচরণ করে। তাই সে চায় না নিমুর সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে। কিন্তু সে জানে না এই মুহূর্তেই তার চারপাশ ঘিরে ফেলেছে এক ভয়ঙ্কর বিপদ। This is quite a story. It seems like ওকে, আর চারপাশ ঘিরে ফেলেছে এক ভয়ঙ্কর বিপদ। This is quite this কাটিং ডিলিট। পার্ট 4 ডিটাচ অডিও, দেন ডিলিট। হিমু একটু এত প্যারা খাইও না, হ্যাঁ? আমি এত প্যারা খাওয়ার কিছুই নাই। আমি ভয়েসটা এডিট করতেছি, তুমি দেখো, আমি তোমার প্রপারলি সহজ ভাষায় বুঝিয়ে দিব এবং তুমি বুঝতে পারবে বিষয়টা। বুঝতে পারছো? আর এখানে তুমি হ্যাঁ আমাকে অবভিয়াসলি নিজের টিচার মনে করো। ওকে, স্টার্ট। Okay, here is the text read word for word. নিমু একমাত্র ক্রপ, ধরো আমি তোমার বুঝাই। আমি এই যে এটা মাত্র ক্রপ করছি না, আমি আনতেছি। ধরো এই যে, তো তুমি কাজটা কন্ট্রোল জেড দিলে আবার ফিরে আসবে। হ্যাঁ, এখন দেখো এইটা, এই যে ইংলিশটা আছে না, আর এই বাংলাটা শুরু হয়েছে একটা গ্যাপ, দেখছো? তুমি সবসময় খেয়াল রাখবে যে এইখানে তুমি একদম সাইডে সাথেই গ্যাপ নিছো। তুমি এই গ্যাপটা একটু ব্যাকে নেবে, মানে এই ইংলিশটার পাশাপাশি নেবে, তাহলে দেখা যাবে কি যে এইটার শুরু হইতে হইতে এটা একটু গ্যাপ দিয়ে এটা শুরু হয়ে যাবে। আর যদি এটাও পাশাপাশি কাটো আর এটাও একদম পাশাপাশি ক্রপ করো, তাহলে দেখা যাবে যে তোমার দুইটা মানে খুবই স্পিডে চলতেছে, একটু গ্যাপ দেয় না। কথাটা বুঝতে পারছো? এই যে দেখো ব্যাপারটা। নিমু একমাত্র ব্যক্তি যে শাওমিনকে বাঁচাতে পারে, কিন্তু তা কিভাবে সম্ভব?
শাওমিনের ভিতরে এক ভয়ানক শক্তি বাসা বেঁধেছে, আর এই শক্তি শুধু মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। একদিন প্রতিবেদক যখন শাওমিনের সবচেয়ে ভালো বন্ধুর সাক্ষাৎকার নিতে যায়, তখন তার মোবাইল ফোনে এক অদ্ভুত ভিডিও আসে। ভিডিওতে দেখা যায় শাওমিন একেবারে ভাল্লুকের বাচ্চার মতো লাফাচ্ছে। এটা তো স্বাভাবিক নয়, এমন আচরণ শুধুই অশুভ শক্তির দিকেই ইঙ্গিত করে। প্রতিবেদক আরও জানেন, শাওমিন আসলে মাতাল হয়ে বিশ্রাম নিতে বাড়ি যায়নি, সে অফিসের চেয়ারে শুয়েছিল। অথচ তার সহকর্মী যখন তাকে জাগিয়ে তুলল, তখনই শাওমিনের শরীরের নিচের অংশ থেকে প্রচুর রক্ত বেরিয়ে আসে। এই দৃশ্য দেখে সবাই ভয়ে কাঁপছে। তারপর শাওমিন বাড়ি ফিরে গিয়ে নিজের ঘরে আটকে নেয়। নুই, তার মা, মনে মনে বুঝতে পারল ঈশ্বর বায়াং তাকে মনোনীত করেছে, কিন্তু সে চায়নি তার মেয়ে একটি আত্মা হয়ে উঠুক। তার মেয়ে যদি এই শক্তি গ্রহণ করত, তাহলে সে এই যন্ত্রণার শিকার হতে পারত, যেমন হয়েছিল নুইর। কিন্তু শাওমিন ঈশ্বর বায়াংয়ের পুনরুত্থান প্রত্যাখ্যান করে। ফলস্বরূপ তার অবস্থা আরও খারাপ হতে থাকে। প্রতিদিন সে ক্ষুধায় কাঁপছে, অসুস্থতায় ভুগছে, কখনো কাশি, কখনো পেটে তীব্র ব্যথা। This is intense. It sounds like Shaomin is কখনো কাশি, কখনো পেটে তীব্র ব্যথা। This is ওকে, আমি একটা মিডল বরাবর কাটবো। হ্যাঁ, এই যে কাটিং এন্ড দেন ওয়েট এই সাথে আছে নাই মোর দেন ডিলাইট। ওকে, পার্ট 4 হয়েছে, পার্ট 5 সেম প্রসেস, ডিটাচ অডিও দেন ডিলেট। না দিনাই আমি দিমু না বা। Okay, I will read the passage word by word as requested. Okay. Cutting, then delete. এটা এখানে নিয়ে আসবা। এই যে আল্লাহ আকাশে ডাকতেছে, বৃষ্টি না আসে, তবে কারেন্ট উৎসব আমার সারা দিয়ে দেবো। কখনো পেটে তীব্র ব্যথা। একদিন যখন তার কাশি খুবই খারাপ হয়ে যায়, এক বৃদ্ধা মহিলার কাছে যায়। তিনি সদয় হয়ে কিছু প্রশ্ন করেছিলেন, কিন্তু শাওমিন তার দিকে হাত তুলে আক্রমণ করে। মহিলা ভীত হয়ে তাকে তাড়িয়ে দেয়। শাওমিনের অবস্থার আরও অবনতি ঘটে। সে একদিন একাকী রাস্তায় গিয়ে পান করতে শুরু করে, আর ঠিক তখনই প্রতিবেদনকারী খবর পায়। সে ছুটে গিয়ে নিমুকে জানায়। নিমু খবর পেয়ে নুইর বাড়িতে যায়। তার বোনের চিন্তা ভরা চোখ দেখে নিমু তাকে শান্ত করার চেষ্টা করে, তবে সে কিছুতেই শাওমিনের অদ্ভুত আচরণ এর সমাধান করতে পারে না। সে জানতে চায়, তুমি কি সম্প্রতি কোনো অদ্ভুত আওয়াজ শুনেছ? ঠিক তখনই নুই এসে হাজির হয়। সে নিমুকে শাওমিনকে নিয়ে কথা বলার সুযোগ না দিয়েই তাড়িয়ে দিতে চায়। এরপর শাওমিনের লক্ষণগুলি আরও খারাপ হতে থাকে। তার শরীরের উপরের অংশে তীব্র ব্যথা শুরু হয়, আর নিচের অংশে তো মনে হয় বিঁধে গিয়ে ছিঁড়ে যাচ্ছে। একদিন কাজের মাঝে শাওমিন বাথরুমে যায়। অচানক একটি কর্কশ চিৎকার শোনা যায়। প্রতিবেদক ছুটে এসে দরজা দিয়ে দেখে শাওমিন কাতরাচ্ছে, আর তার শরীর ভীষণভাবে নির্যাতিত হচ্ছে। তবুও শাওমিন তাকে সহযোগিতা দিতে চায় না। সে বলেছিল, তুমি আমাকে সাহায্য করতে পারবে না। এদিকে তার অদ্ভুত আচরণের কারণে তার বসের আর সহ্য করতে পারলেন না। সে তার কাজ ছেড়ে দিতে বাধ্য হয়, কিন্তু অবস্থা আরও খারাপ হয়ে যায়। জিয়াওমিনকে বাধ্য হয়ে খণ্ডকালীন কাজ করতে হয়। এটা তার জন্য এক নতুন অভিশাপ। তারপর একদিন জিয়াওমিন যখন পরবর্তী পারফরমেন্সের বিষয়টা কি হলো, দাঁড়াও, 6 নম্বর ডিটাচ অডিও ডিলেট। Okay, here's the next part. Read word by word. শীঘ্রই আনুষ্ঠানিকভাবে আচ্ছা দাঁড়াও, শীঘ্রই অভিশাপ। তারপর একদিন জিয়াওমিন যখন পরবর্তী পারফরমেন্সের
দাঁড়াও এটা কাটি আগে। Okay, here's the next part. Read word by word. শীঘ্রই. শীঘ্রই. এটা নিচে নিয়ে এসে আগে। একদিন জিওমিন যখন পরবর্তী পারফরম্যান্সের শীঘ্রই আনুষ্ঠানিকভাবে তারপর একদিন জিওমিন যখন পরবর্তী পারফরম্যান্সের পরিবেশনা শুরু হয় বিনোদন পার্কে এর জন্য এক নতুন অভিশাপ। ওকে মানে আমার ভয়েসটা একটু হয় নাই, আগে পিছু হয়ে গেছে, তো আমি এখান থেকে কেটে দিব, সমস্যা নাই, মিলাই দিব আমি। শুনি। জিয়াওমিনকে বাধ্য হয়ে খণ্ডকালীন কাজ করতে হয়, এটা তার জন্য এক নতুন অভিশাপ। শীঘ্রই আনুষ্ঠানিকভাবে পরিবেশনা শুরু হয় বিনোদন পার্কে এনপিসি হিসেবে শাওমিন তার কাজ চালিয়ে যাচ্ছিল, তবে পরের সেকেন্ডেই তার আচরণ বদলে যায়। সে নির্মমভাবে অন্য পক্ষের দিকে জিনিসপত্র ছুঁড়ে মারে, যেন অশুভ শক্তির প্রভাব তার উপর পুরোপুরি দখল করে নিয়েছে। নিং কিছুটা দুঃখের সঙ্গে শাওমিনের আচরণ লক্ষ্য করছিল, কিন্তু যা সে জানত না তা হলো শাওমিন নির্যাতন সহ্য করতে পারছিল না, তাহলে সে আত্মহত্যার পথ বেছে নেয়। যদিও সৌভাগ্যক্রমে নুই সময় মতো তাকে খুঁজে পেয়ে হাসপাতালে পাঠায়, কিন্তু নুই জানতো যদি শাওমিন মৃত্যুর অনুষ্ঠান গ্রহণ না করত তাহলে তাকে হারা যেতে হতো। এছাড়া নুই চিন্তা করছিল এমন পরিস্থিতিতে শাওমিনকে বাঁচানোর একমাত্র উপায় ছিল ঈশ্বর বায়াংয়ের আশীর্বাদ। তবে নুই সবসময় জানতেন যে শাওমিনের ঈশ্বরের ডাক গ্রহণ না করলে সে আর কখনোই সুস্থ হয়ে উঠবে না। তবে যখন নুই নিংকে ফোন করে সাহায্য চায়, নিংয়ের কাছ থেকে বিপরীত প্রতিক্রিয়া আসে। সে অথবা সাহায্য করার আগ্রহী ছিল না, কারণ বায়াং মাইন্ড পোজ দিচ্ছিল না। এটা ছিল নিংয়ের এক কঠিন সিদ্ধান্ত। নিংয়ের সিদ্ধান্ত যখন সঠিক নয়, তখন সে শাওমিনের ভাই মাইকের ঘরে গিয়ে উপস্থিত হয়। মাইক, তুমি থাকো, আমি কিন্তু ভয়েস এডিট করতেছি। যে প্রয়াত, তার মৃত্যুর পিছনে লুকানো রহস্য ছিল। এটা একটি দুর্ঘটনা ছিল না, এটা ছিল এক অন্ধকার আত্মার কৃত্রিম কাজ। মাইক নিজের ভূতের প্রভাব দিয়ে শাওমিনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। সে শাওমিনকে তার সঙ্গে নিয়ে যেতে চায়। এখন সবকিছু পরিষ্কার হয়ে যায়। নিং জানতো যে এই অশুভ শক্তি শাওমিনের উপরে দখল করতে চাচ্ছে। নিং তখন শাওমিনের মুক্তির পথ খুঁজতে মাইকের আত্মাকে শান্ত করতে বদ্ধপরিকর হয়। সে মাইককে অনুরোধ করতে থাকে, তুমি শাওমিনকে তার পথ নিতে দাও, তাকে তার জীবনটা বাঁচাতে দাও। This story has taken তাকে তার জীবনটা বাঁচাতে দাও। This story has taken so many twists and turns. What happens next? এই ফিল্ম ওরাও মাঝে মাঝে গাঞ্জা মাজা খায়, বুঝছো, এমন করে ওরা। মাইককে অনুরোধ করতে থাকে, তুমি শাওমিনকে তার পথ নিতে দাও, তাকে তার জীবনটা বাঁচাতে দাও। This story If you don't mind, I will spoke a Gabi. Direct. পরিকর হয়। সে মাইককে অনুরোধ করতে থাকে, তুমি শাওমিনকে তার পথ নিতে দাও, তাকে তার জীবনটা বাঁচাতে দাও। ভয়েসটা কেমন হয়ে গেল না? সে মাইককে অনুরোধ করতে থাকে, তুমি শাওমিনকে তার পথ নিতে দাও, তাকে তার জীবনটা বাঁচাতে দাও। ওকে, এবার 7 নম্বরটা। এই ভালোবাসা তোমাকে পেতে চাও, এই দুটি চোখ যেন কিছু বলে যাও। আমার কাছে কল আসেনি আপু, আমি গ্রুপে কল দিয়েছিলাম, রিং হয়েছে মেবি, আপনি দেখেন না হয়তো। আচ্ছা ঠিক আছে, এত হাইপার হয়েন না, আর ভয় পাওয়ার কিছুই নাই। হ্যাঁ আপু, রাগ করেন না, আমি আপনার সিচুয়েশনটা বুঝতেছি, বাট আমিও আছি একটু মানে ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আছি, যেটা হাবিব মানে সাইফুল জানে। আমার পারিবারিকভাবে আমি একটু সমস্যার মধ্যে আছি, আর আমি যেহেতু বলছি আমি আপনাকে সম্পূর্ণ হেল্পটা করবো, তার মানে আমি হেল্প করবো, ঠিক আছে? তো আপনি যেহেতু টাকা পাঠাইছেন, টেনশন নেন না, আমি ওখানে সম্পূর্ণভাবে কথা বলছি ফলো নেওয়ার জন্য।
ফলোয়ার্সটা নেবার জন্য, তো পেয়ে যাবেন, টেনশন করেন না। আমি এখানে সব ঠিকঠাক করে রাখছি, কালকে ইনশাল্লাহ দেখি কাজ শুরু করবো। আপনার সন্ধ্যার পর স্যার হবে না, ওইভাবে কথা বলছি, তো তুমি বলছে যে ভাই সন্ধ্যার পরে আমি করে দেবো আর কি, তো টেনশন নিয়েন না, ইনশাল্লাহ হয়ে যাবে। Okay, here's the next part. Read word for word. এদিকে ওকে, এদিকে একটু গ্যাপ দিবা, কারণ এই যে এইটা যে কাটা হয়েছে, এই যে এটা একদম মুখোমুখি কাটা হয়ে গেছে, তো একটু গ্যাপ দিলে একটু স্টপ করবে। দেন পিসটা বাড়াই দেবা। হ্যাঁ, সবসময় এইটা এক লেভেলে রাখবা, এই দাগটা এটা এক লেভেলে রাখবা। এদিকে নুই তার মেয়ে শাওমিনকে সন্ন্যাসীর বাড়িতে নিয়ে যায়। সে আশা করে সন্ন্যাসী হয়তো শাওমিনের চিকিৎসা করতে পারবে, কিন্তু নিংয়ের মতামত ছিল একেবারে বিপরীত। সে জানতো যে যদি সন্ন্যাসী এই রিচুয়ালটি করেন তাহলে আরো অশুভ আত্মা ফিরে আসতে পারে। আপনি কি ভয়ঙ্কর গল্প পছন্দ করেন? তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আপনি পাবেন একের পর এক হরর স্টোরি, ভুতুড়ে অভিজ্ঞতা এবং এমন সব রহস্য যা আপনার রক্তহীন করে দেবে। এ সময় শাওমিন হঠাৎ করে প্রতিবেদকের উপর আক্রমণ চালায়। সবাই মিলে তাকে নিয়ন্ত্রণ করতে চায়, কিন্তু শাওমিন কোনোভাবেই মুক্তি পেতে চায়, আর সে তাড়াতাড়ি ঘর থেকে পালিয়ে যায়। এটা ছিল শাওমিনের যাত্রা, যে তাকে মুক্তি দিতে হবে। নিংয়ের সিদ্ধান্ত পরিষ্কার হয়ে যায়, শাওমিনকে যত দ্রুত সম্ভব গ্রহণ করতে হবে। তবে তার আগে নুইকে নিংয়ের সাথে বায়াং ঈশ্বরের উপাসনা স্থলে গিয়ে ক্ষমা চাইতে হবে, কারণ কয়েক বছর আগে নুই বায়াং ঈশ্বরকে প্রত্যাখ্যান করেছিলেন। এখন এটা ছিল একমাত্র উপায়, যতক্ষণ তারা এটা সমাধান করতে পারবে ততক্ষণ শাওমিনকে বাঁচানো যাবে। ক্রপ দেন ডিলেট। এই মুভিটা একটু প্যারা খাওয়া লাগবে ইয়া করার জন্য, বুঝতে পারছো? কারণ এটা তো ওইরকম ধরো হরর কোনো ইয়া নাই, বাট মোটামুটি হরর আর কি, বুঝতে পারছো? দেখি একটু প্যারা খাওয়া লাগবে, বাট তুমি প্রপারলি দেখো, আমি পারবো, সমস্যা নেই। আর যদি একদম হরর হয়, দেখা যায় যে একটা যদি পারাখান আরেক জায়গা থেকে নিয়ে বসানো যায় মাঝে, তো বুঝছো, এইটা একটু প্যারা খাওয়া লাগবে আমার। পার্ট 8 ডিটাচ অডিও দেন ডিলেট। শেষ হয়েছে কোন জায়গায়? কে বাঁচানো যাবে। ওকে, বাঁচানো যাবে। Okay, here is the passage. Read word for word. শীঘ্রই নুই। ওকে, শীঘ্রই, এটা আমি একদম মুখোমুখি কাটছি, তো আমি এটা একটু গ্যাপ দিব। হ্যাঁ, ব্যাস, সিলেক্ট, টাইম লাইনে নিয়ে আসবো, এতে বাড়াই দিব। এই যে শীঘ্রই নুই এবং নিং উপাসনালয়ে পৌঁছে গেল। তারা আন্তরিকভাবে নৈবেদ্য উৎসর্গ করার পর তাদের পরবর্তী কাজ ছিল শাওমিনের লুকানো চিহ্নগুলো খুঁজে বের করা। এই অদ্ভুত চিহ্নগুলি অনেক প্রশ্নের সৃষ্টি করেছিল, তবে নিং এবং নুই এগুলোর খোঁজ নিতে শুরু করে। শাওমিনের ঘর পরীক্ষা করার পর তারা তার লুকানো সবকিছু খুঁজে পেল, যা তাদেরকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যায়। এখন তারা মাইকের আত্মহত্যার স্থানে ফিরে গিয়ে একটি অনুষ্ঠান আয়োজন করে। নিং মনে মনে ভাবছিল, আমি মাইককে বোঝাতে চাই যে সে যদি মিংকে ভালোবাসে, অথবা যদি সে রাগ করে এবং এই পরিবারের উপর প্রতিশোধ নিতে চায়, তবে আমি তাকে আঘাত করতে দেব না। সে পুনরায় একই প্রার্থনা করছিল এবং আশা করছিল যে মাইক শাওমিনকে যেতে দেবে। এই সময়ই নুই তার মেয়ে শাওমিনের অবস্থান জানার চেষ্টা করতে থাকে। ট্যাক্সির পার্কিং লটের কাছে এসে সে দেখতে পায় যে শাওমিন গাড়ি থেকে নামার পর পিছনে না ঘুরে একটি ছোট পথে হেঁটে যাচ্ছে। এমন সময় যখন ড্রাইভার গাড়ি চালিয়ে চলে যেতে চায়, হঠাৎ তার সামনে ভূতের ছায়া এসে হাজির হয়। নুই তার মেয়ে সম্পর্কে খুব চিন্তিত ছিল, তার সমস্ত আশা ছিল তার বোনের উপর। তবে তখন নিং একটি আশ্চর্যজনক গোপন কথা জানতে পারে। মাইক নয়, বরং আরেকটি মন্দ আত্মা পর্দার আড়ালে যা মন্দ কাজ করছিল।
এবং তার নির্দেশ অনুসরণ করে নিন একটি পোড়া বাড়িতে গিয়ে পৌঁছায়, যেখানে নিশ্চিতভাবেই শাওমিং ভেতরে ছিল, কিন্তু তাকে দেখতে পেয়ে নিং বুঝতে পারে তার অবস্থা এতটাই খারাপ যে তার আর মাত্র একটি শেষ নিঃশ্বাস বাকি ছিল। দিস ইজ সো সাসপেন্স। ওকে, এটা তো এডিট করে দাঁড়াও, মুখোমুখি কেটে দেবা, ঠিক আছে। ডিলেট কয় নাম্বার হয়েছে? 8 নাম্বার পর্যন্ত হয়েছে। এবার 9-10 পার্ট। এবার ডিটাচ করে দেব অডিওটা, ডিটাচ, তারপরে ডিলিট করে দেব এটা। এটা একটু ঝামেলার। নিন দেরি না করে ওকে, নিন দেরি না করে শাওমিংকে তৎক্ষণাৎ হাসপাতালে পাঠায়। এখন মন্দের কারণ ক্রমশ স্পষ্ট হতে থাকে, আর নিংয়ের মনে ছিল মাইক মারা যায়নি, এটা ভালো, তবে আমাকে আবার পাহাড়ে যেতে হবে আর পুনরায় প্রার্থনা করতে হবে এবং বায়ানকে শান্ত করতে হবে। নিন যখন পাহাড়ে উঠে যায়, সে দেখতে পায় যে বায়ানের মাথা ভেঙে গেছে। এখন শাওমিং সম্পূর্ণরূপে ভোগ দখল হয়ে গেছে। হঠাৎ শাওমিং পাগল হয়ে যায় এবং নুই সময় মতো তাকে নিয়ন্ত্রণে আনে, তবে তাকে প্রশ্ন করে, তুমি কে? আমি তোমাকে জিজ্ঞাসা করেছি তুমি কে? শাওমিং তখন উত্তেজিতভাবে উত্তর দেয়, তুমি কেন অনুমান করার চেষ্টা করো না? অনুমান করা খুব সহজ। এমন সময় আগুন নিভে গেছে এবং শাওমিনের মধ্যে এক অশুভ শক্তি পূর্ণভাবে সঞ্চালিত হয়। বাধ্য হয়ে নুই তার মেয়ে শাওমিনকে আবার নিয়ন্ত্রণে আনে। Would you like me to read something? ছোট ক্যামেরা 12 মিনিট 15 মিনিট করে ফেলে। ভিডিও ডিউরেশনটা বাড়াই দিচ্ছি, স্পিড ডিউরেশন তো 12 মিনিট আছে, তো এটা আমি 14 মিনিট করে দিব। সমস্যা নাই, এখন আমি পার্ট বাই পার্ট এটা করতে হবে, বুঝছো? রাহুসকে লেগে আমি কাজ করতেছি না, এগুলো ডিলিট করে দিতে, মানে পার্ট বাই পার্ট কাজ করতে হয়, বুঝতে পারছো? রামনে ডিলিট মানে যতটুকু হয়েছে অতটুকুই করবো, বুঝতে পারছো? এটি হয়ে উঠেছে অসংখ্য নেটিজেনের আত্মা জাগানো গল্প। এটি হয়ে উঠেছে অসংখ্য নেটিজেনের আত্মা জাগানো গল্প। আচ্ছা, ভয়েসটাও তুমি এডিট করতে পারবা, ঠিক আছে? তো আমি দেখো এই একই সিস্টেম, দাঁড়াও আমি ডিটাচ অডিও, ডিলিট, We'll read the text word by word as requested. থাইল্যান্ডের যত ডিলিট, থাইল্যান্ডের যত ভৌতিক সিনেমা আছে তার মধ্যে এটিই সবচেয়ে দর্শনীয় দেবতার গল্প। আচ্ছা, আমি ভয়েসটা একবার এডিট করতেছি। শুধু ভয় না, এই কাহিনী আমাদের নিয়ে যায় দক্ষিণ পূর্ব এশিয়ার এক অজানা গভীর জাতিগত সংস্কৃতির রহস্যে। এই গল্প মাত্র 1 সপ্তাহ আগেই মুক্তি পায়, আর তারপর থেকেই মানুষ বলতে শুরু করে, এই দেবতা কি শুধুই বিশ্বাস, নাকি সত্যি সে মহাকাশ থেকে আত্মার ডাকে জাগে? অনেকে বলছে
এই গল্প মানুষের মহাবিশ্ব সম্পর্কে দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দিয়েছে। আর ইন্টারনেটে ডট এটি হয়ে ইন্টারনেটে ডট এটি হয়ে উঠেছে অসংখ্য নেটিজেনের আত্মা জাগানো গল্প। থাইল্যান্ডের উত্তরের পাহাড়ে কিছু প্রাচীন গ্রাম আছে। ওকে, তুমি এবার দেখো, তাহলে আমাদের এই করতে হবে থাইল্যান্ডের গ্রাম। আচ্ছা, এখান থেকে মেইন ইয়েটা শুরু হয়েছে, এতক্ষণ হয়েছে কি মানে আমার ভিডিও ইন্ট্রোডাকশনটা শুরু হয়েছে। হ্যাঁ, তো এখান থেকে থাইল্যান্ডের যে গ্রামটা আছে যেখানে বরাবর দেখাই দেবেন আমি। হ্যাঁ, থাইল্যান্ডের গ্রাম এখান থেকে শুরু, ঠিক আছে। তুমি এটা অফ করে নেবে যখন কাজ করবে। হ্যাঁ, এটা এখান থেকে ক্রপ, ব্যাস। তো এটা তুমি ধরে এইভাবে এই সাইডে নিয়ে আসবা। হ্যাঁ, তো এটা তুমি আবার প্রথম থেকে এটা কপি করবা। এই যে কপি করছো না, আর তুমি এই যে লাড়িটা আছে তুমি এটা যেখানে নিয়ে যাবা তুমি এই বরাবর নিয়ে আসবা। হ্যাঁ, এই যে তুমি তারপর এখান থেকে যে এটা কপি করছো না, এই যে কপি, তারপর এখানে লাঠিটা এই মাথায় নিয়ে যাবো, মানে তুমি যেখানে ভিডিওটা পেস্ট করবা তো তুমি কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়ে যাবে। বুঝতে পারছো পেস্ট করছি কেন? কারণ এতক্ষণ আমার মানে ভিডিওর মেইন যে থিমটা সেটা শুরু হয় নাই, এটা মাত্র শুরু হয়েছে, তো এই জন্য এই দিচ্ছি আমি। তুমি দেখো, এই যে বুঝতে পারো বিষয়টা। এই যে এটা এখানে নিয়ে আসলাম এভাবে, এই যে তারপরে তুমি বিষয়টা তুমি শোনো, তাহলে তুমি বুঝতে পারো আমি কেন এটা এখানে নিয়ে আসছি। দেখো, থাইল্যান্ডের যত ভৌতিক সিনেমা আছে তার মধ্যে এটিই সবচেয়ে দর্শনীয় দেবতার গল্প। শুধু ভয় না, এই কাহিনী আমাদের নিয়ে যায় দক্ষিণ পূর্ব এশিয়ার এক অজানা, গভীর, জাতিগত সংস্কৃতির রহস্যে। এই গল্প মাত্র 1 সপ্তাহ আগেই মুক্তি পায়, আর তারপর থেকেই মানুষ বলতে শুরু করে, এই দেবতা কি শুধুই বিশ্বাস, নাকি সত্যি সে মহাকাশ থেকে আত্মার ডাকে জাগে। অনেকে বলছে এই গল্প মানুষের মহাবিশ্ব সম্পর্কে দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দিয়েছে। আর ইন্টারনেটে এটি হয়ে উঠেছে অসংখ্য নেটিজেনের আত্মা জাগানো গল্প। থাইল্যান্ডের উত্তরের পাহাড়ে কিছু প্রাচীন গ্রাম আছে। ওকে, দাঁড়াও, থাইল্যান্ডে শুরু হয়েছে, দাঁড়াও দেখে নেই। ইন্টারনেটে এটি হয়ে উঠেছে অসংখ্য নেটিজেনের আত্মা জাগানো গল্প। থাইল্যান্ড ওকে, এই যে থাইল্যান্ডে, আচ্ছা এখান থেকে ক্রপ, তো এটা আমি ডিলিট করে দিব, ব্যাস। এবার দেখো, নেটিজেনের আত্মা জাগানো গল্প। থাইল্যান্ডের উত্তরের পাহাড়ে কিছু প্রাচীন গ্রাম আছে, সেখানে মানুষ প্রায় 100 দেবতার উপর বিশ্বাস করে। বুঝতে পারছো বিষয়টা? আমি এখান থেকে থাইল্যান্ডে কিছু গ্রাম রয়েছে, তো গ্রামটা যেখান থেকে শুরু, আমি ভিডিওটা সেখান থেকে শুরু করছি আবার করে। তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ও শক্তিশালী হলেন বায়াং এর। ওকে, বায়াং এর দেবতা। হ্যাঁ, তো বায়াং এর দেবতা কই আছে? এই যে, দাঁড়াও, এই যে বায়াং এর দেবতা হালার মূর্তি, দেখো। হ্যাঁ, এই যে ক্রপ, এটা কপি করবা। ওকে, কপি। ও শক্তিশালী হলেন বায়াং এর দেবতা। এই দুইবার করবো কা? শক্তিশালী হলেন বায়াং এর দেবতা। ওকে, বায়াং এর দেবতা, জাস্ট এখানে নিয়ে আসবো এন্ড ভি। এবার তুমি বিষয়টা দেখো কতটা মিলছে। হ্যাঁ,
মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ও শক্তিশালী হলেন বায়াং এর দেবতা। এই দেবতার প্রতিনিধি একজন নারী। সে নিজে বলে না কিছু, কিন্তু মানুষ বিশ্বাস করে সে বায়াং দেবতার মনোনীত আত্মার মাধ্যম। প্রতিদিন হাজার হাজার মানুষ আসে তার কাছে। কেউ আসে জীবনের সমস্যার সমাধান জানতে, কেউ আসে অসুখ সারাতে। That sounds like the description. ওকে, অসুখ সারাতে। That এখানে আমার ভয়েসটা শেষ, বুঝতে পারছো? আর তুমি দেখো আমার কথার সাথে কিন্তু সম্পূর্ণ এটা মিলতেছে, বুঝতে পারছো? এটা এটা লকটা সাইডে নেবা, হ্যাঁ? জাস্ট সেট। তুমি যখন কাটবা তখন মনে রাখবা, যদি ভয়েসটা কাটবো তখন তুমি এটা অফ করে নেবা। এই যে অফ, এটা আমি অন করে নিছি, দেন কাটিং, দেন ডিলিট। আবার এটা লক করে নিবা। এবার পার্ট 2 নিয়ে আসবা এখানে। দাঁড়াও, ডিটাচ অডিও, দেন ভিডিও ডিলিট, তারপরে এটা শুনবো। Okay, here's the text read word for word. ক্যান্সার আক্রান্ত রোগীরা, তুমি এতদিন তো ভিডিও শিখছো, হ্যাঁ, এডিট করা, তো তুমি ইয়া করো, ভয়েসটা এডিট করে একবারে দুইটা এরকম করো, পার্ট বাই পার্ট ভিডিও করো, পার্ট বাই পার্ট এরকম করো, বুঝতে পারছো? দাঁড়াও, এটা লকটা ওপেন করি, সরি এটা না, এটা কাটিং ডিলিট। এটা পিসটা বাড়াই নি, হ্যাঁ? ক্যান্সার আক্রান্ত রোগীরাও শেষ আশার খোঁজে আসে নিমুর দুয়ারে, কিন্তু তারা জানে না নিমুর ক্ষমতা সীমিত, কারণ সে কিছু করে না, সবকিছু হয় দেবতার ইচ্ছায়। এই রহস্যময় দেবতার গল্প নিয়ে কাজ করতে চায় এক প্রতিবেদক। সে নিমুর সঙ্গে সাক্ষাৎ করে আর সিদ্ধান্ত নেয় এই শক্তির গভীরে যেতে হবে। সেই উপলক্ষে তারা একসাথে জানা ওই নামের এক লোকের শেষকৃত্যে। ওকে, এমনি কিন্তু এই ওই লোকের শেষকৃত্যে আসছে, বুঝতে পারছো? মানে আমার ভয়েসটা মিলতেছে, কিন্তু মানে মুভির মানে ভয়েসের সাথে মিলাইতে হবে, বুঝতে পারছো? তুমি দেখো প্রপারলি। আওই ছিল নিমুর বোনের স্বামী। সে ক্যান্সারে আক্রান্ত হয়ে হঠাৎ করে শহর ছেড়ে চলে গিয়েছিল, আর পাহাড়েই তার মৃত্যু হয়। সেই শেষকৃত্যের সময় নিমু প্রতিবেদককে জানান এক লুকানো সত্য। প্রথমে নুই ছিল দেবতার মনোনীত আত্মা। ওকে, ওয়েট, লক করলাম। তুমি এখানে কাজ করতে পারো, তুমি ভিডিওটা একটু বাড়াই দিতে পারো। এই যে বলো নুই ছিল একদম দেবতার মনোনীত আত্মা, হ্যাঁ? তুমি একটু টাইমলাইন দিয়ে এদিকে আসো। নুই ছিল দেবতার মনোনীত আত্মা, ঠিক আছে? ওকে, ওয়েট, এখান থেকে নিয়ে যাবো যেখানে নুই সম্পূর্ণ মূর্তির সামনে বসে আছে, ব্যাস। এখান থেকে দেন কপি এন্ড এর মাথায় আসবা। ও গেল কই? এই যে টাইমলাইনটাকে নিয়ে আসবা, এটা বরাবর দিবা। এখন তুমি দেখো ভিডিওটা কেমনে মিলছে। আত্মা, সে ছিল নিমুর বোন, কিন্তু নুই এই যন্ত্রণার ভার একটু কুটিং করে দিবা, ব্যাস, ডিলিট। এই যন্ত্রণার ভার সহ্য করতে পারেনি। এই শক্তির মধ্যে শুধু আশীর্বাদ নয়, অভিশাপও ছিল। তাই সে খ্রিস্ট ধর্মে আশ্রয় নেয় আর বেছে নেয় এক সাধারণ জীবন। সে চেয়েছিল এই অভিশপ্ত দায়িত্ব থেকে মুক্তি পেতে, আর সেই কারণেই সে চেয়েছিল নিমু এই শক্তি গ্রহণ করুক। কিন্তু দেবতার চোখ থেমে থাকেনি। নিমু বলল, আমি দেখেছি বায়াং দেবতা নতুন আত্মা বেছে নিচ্ছেন। This is getting more.
সহ্য করতে পারেনি। এই শক্তির মধ্যে শুধু আশীর্বাদ নয়, অভিশাপও ছিল। তাই সে খ্রিস্ট ধর্মে আশ্রয় নেয়। আর ওকে, এই যে ওভার যা এদিক নিয়ে নেবে এটা। হ্যাঁ, তাহলে এটা তুমি এটা যে আছে কপি করে নিবা, মানে এটা তো মিলাইতে হবে বা পাবলিককে বুঝাইতে হবে, পাবলিকে মুড়ি খাইতে হইবে না। বি জাস্ট ওকে। তাই সে খ্রিস্ট ধর্মে আশ্রয় নেয় আর বেছে নেয় এক সাধারণ জীবন। সে চেয়েছিল এই অভিশপ্ত দায়িত্ব থেকে মুক্তি পেতে, আর সেই কারণেই সে চেয়েছিল নিমু এই শক্তি গ্রহণ করুক। কিন্তু দেবতার চোখ থেমে থাকেনি। নিমু বলল, আমি দেখেছি বায়াং দেবতা নতুন আত্মা বেছে নিচ্ছেন। ওয়েট, ডিটাচ অডিও, দেন ডিলেট, এবং তুমি এটা এখানে নিয়ে আসবো। তুমি লক করে ফেলছি। Here's the text read word for word. আর সেই লক করা রয়েছে। নতুন আত্মা বেছে নিচ্ছেন। আত্মা বেছে নিচ্ছেন, তার মানে এখনো মিলে নাই বিষয়টা। কপি, মানে যেখান থেকে না মিলবে, হ্যাঁ তুমি যেখান থেকে মানে মিলানো যায় ওই সিচুয়েশনে চলে আসবা। এই যে এখানটা দিয়ে দিবা। তা তুমি ভিডিও লং হয়ে যাচ্ছে, বাট দেখবা কিনা জানি না। কপি, কন্ট্রোল ভি, পেস্ট। ওকে, কিন্তু দেবতার চোখ থেমে থাকেনি। নিমু বলল, আমি দেখেছি বায়াং দেবতা নতুন আত্মা বেছে নিচ্ছেন, আর সেই আত্মা হলো নুইর মেয়ে শাওমিন। কিন্তু সমস্যা একটাই, শুধু দেবতা নয়, একটা অশুভ আত্মাও তাকিয়ে আছে শাওমিনের দিকে। ওয়েট, একটা অশুভ আত্মাও তাকিয়ে আছে শাওমিনের দিকে। দেন ওয়েট, ডিলেট। শাওমিন, কিন্তু সমস্যা একটাই, শুধু দেবতা নয়, একটা অশুভ আত্মাও তাকিয়ে আছে শাওমিনের দিকে। শাওমিন একদিন চুপচাপ তাকিয়েছিল এক অন্ধ বৃদ্ধার দিকে। পরদিন সকালে বৃদ্ধাটি মারা গেল, আর সেদিন নিমু স্পষ্ট বুঝতে পারল কিছু একটা ভয়ঙ্কর ভুল হচ্ছে। সে ছুটে গেল শাওমিনের ঘরে, চারপাশে তাকাতে লাগলো, আর তখনই শাওমিন চিৎকার করে উঠল, তোমরা এখান থেকে চলে যাও। প্রতিবেদক ছবিও তুলেছিল, তাতে দেখা গেল শাওমিন দাঁড়িয়ে আছে দেয়ালের সামনে, তার শরীর অনিয়ন্ত্রিতভাবে কাঁপছে। আবার দিব না, হদাক তো আছি, দিব না আমি, আমি ঘুমাই পড়েন। আমনে ও আম্মে ওই ছেড়ে খাড়ে হন ফ্যান নিয়া। এই ঘটনায় ভীত হয়ে প্রতিবেদক সিদ্ধান্ত নেয় শাওমিনের দৈনন্দিন জীবন সম্পর্কে সে আরো জানবে। জানা গেল শাওমিন একজন সাধারণ অফিস কর্মী, তার রুটিন নিয়মিত, তার জীবন দেখতে গেলে একেবারেই স্বাভাবিক।
কিন্তু একটা জায়গায় সে আপোষ করে না। সে নিমুর আধ্যাত্মিক শক্তিকে বিশ্বাস করে না। সেভাবে নিমু সারাক্ষণ পাগলের মতো আচরণ করে। তাই সে চায় না নিমুর সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে। কিন্তু সে জানে না এই মুহূর্তেই তার চারপাশ ঘিরে ফেলেছে এক ভয়ঙ্কর বিপদ। দিস ইজ কোয়াইট এক ভয়ঙ্কর বিপদ। ওকে, এই পর্যন্ত ভয়েসটা শেষ। ছবিটা আমি একটু করি, সরি, ডিলেট। আচ্ছা, করি 3 শেষ না 5 4 এবার ডিটাচ অডিও ডিলেট। Okay, here is the text, read word for word. Nemo. Okay, Nemo. এই যে নেমুরে এখন দিমু, এই যে আমি নিচে নিয়ে আসবো। মুহূর্তেই তার চারপাশ ঘিরে ফেলেছে এক ভয়ঙ্কর বিপদ। নিমো একমাত্র ব্যক্তি যে শাওমিনকে বাঁচাতে পারে, কিন্তু তা কিভাবে সম্ভব? শাওমিনের ভিতরে এক ভয়ানক শক্তি বাসা বেঁধেছে, আর এই শক্তি শুধু মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। একদিন প্রতিবেদক যখন শাওমিনের সবচেয়ে ভালো বন্ধুর সাক্ষাৎকার নিতে যায়, এখান থেকে মিলতেছে না, ওয়েট, লাগা মনে। নিমু সারাক্ষণ পাগলের মতো আচরণ করে। তাই সে চায় না নিমুর সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে। কিন্তু সে জানে না এই মুহূর্তেই তার চারপাশ ঘিরে ফেলেছে এক ভয়ঙ্কর বিপদ। নিমো একমাত্র ব্যক্তি যে শাওমিনকে বাঁচাতে পারে। এই যে এইটা তুমি সরাই রাখবা এই পাশে, তাই না দেবা এটা, ওটা পরে দিয়ে মনে লাগায়, ওয়েট করো। চারপাশ ঘিরে ফেলেছে এক ভয়ঙ্কর বিপদ। নিমো একমাত্র ব্যক্তি যে শাওমিনকে বাঁচাতে পারে, কিন্তু তা কিভাবে সম্ভব? শাওমিনের ভিতরে এক ভয়ানক শক্তি বাসা বেঁধেছে, আর এই শক্তি শুধু মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। ওয়েট, এখান থেকে মিলবে না। সারাক্ষণ পাগলের মতো আচরণ করে। তাই সে চায় না নিমুর সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে। এখান থেকে মিলবেই না, সো এই পাশ থেকে নিতে হবে। দাঁড়াও, এইটা দিইনি, কপি, দেন ভি। তার চারপাশ ঘিরে ফেলেছে এক ভয়ঙ্কর বিপদ। নিমো একমাত্র ব্যক্তি যে শাওমিন বাঁচাতে পারে, কিন্তু তা কিভাবে সম্ভব? শাওমিনের ভিতরে এক ভয়ানক শক্তি বাসা বেঁধেছে, আর এই শক্তি শুধু মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। একদিন প্রতিবেদক যখন শাওমিনের শাওমিনের ভিতরে এক ভয়ানক শক্তি বাসা বেঁধেছে, আর এই শক্তি শুধু মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। একদিন প্রতিবেদক যখন শাওমিনের সবচেয়ে ভালো বন্ধুর সাক্ষাৎকার নিতে যায়, তখন তার মোবাইল ফোনে এক অদ্ভুত ভিডিও আসে। অদ্ভুত ভিডিও আসে, তার মানে এখান থেকে কিছু ভিডিও নিতে হবে। মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। একদিন প্রতিবেদক যখন শাওমিনের সবচেয়ে ভালো বন্ধুর সাক্ষাৎকার নিতে যায়, তখন তার মোবাইল ফোনে এক অদ্ভুত ভিডিও আসে। ভিডিওতে দেখা যায় শাওমিন একেবারে ভাল্লুকের বাচ্চার মতো লাফাচ্ছে। এটা তো স্বাভাবিক নয়। এমন আচরণ শুধুই অশুভ শক্তির দিকেই ইঙ্গিত করে। প্রতিবেদক আরও জানেন,
শাওমিন আসলে মাতাল হয়ে বিশ্রাম নিতে বাড়ি যায়নি। প্রতিবেদক আরও জানেন, শাওমিন আসলে মাতাল হয়ে বিশ্রাম নিতে বাড়ি যায়নি। সে অফিসের চেয়ারে শুয়েছিল, অথচ তার সহকর্মী যখন তাকে জাগিয়ে তুলল তখনই শাওমিনের শরীরের নিচের অংশ থেকে প্রচুর রক্ত বেরিয়ে আসে। এই দৃশ্য দেখে সবাই ভয়ে কাঁপছে। তারপর শাওমিন বাড়ি ফিরে গিয়ে নিজের ঘরে আটকে নেয়। দেখতেছো মিলতেছে কিন্তু। নুই, তার মা, মনে মনে বুঝতে পারল ঈশ্বর বায়াং তাকে মনোনীত করেছে। ঈশ্বর বায়াং এটা দিয়ে ঠেলে দিবা। ঈশ্বর 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 শালার পাজি মূর্তি রয়েছে। এই যে পাজি মূর্তি, কপি। হয়তো বিরক্ত লাগতেছে, বাট ভিডিও একটু একটু প্যারার। একবার পড়লে সময় লাগবে না। নুই, তার মা, মনে মনে বুঝতে পারল ঈশ্বর বায়াং তাকে মনোনীত করেছে, কিন্তু সে চায়নি তার মেয়ে একটি আত্মা হয়ে উঠুক। তার মেয়ে যদি এই শক্তি গ্রহণ করত তাহলে সে এই যন্ত্রণার শিকার হতে পারত, যেমন হয়েছিল নুইর। কিন্তু শাওমিন ঈশ্বর বায়াংয়ের পুনরুত্থান প্রত্যাখ্যান করে। ফলস্বরূপ তার অবস্থা আরও খারাপ হতে থাকে। প্রতিদিন সে ক্ষুধায় কাঁপছে, অসুস্থতায় ভুগছে, কখনো কাশি, কখনো পেটে তীব্র ব্যথা। This is intense. ব্যথা। This এটা লক করে নিও। পাঁচ detach audio, delete. Okay, I will read the passage word by word as requested. একদিন যখন কিরে মেসেজ দিছে? এটা লক, এটা ওপেন। একদিন যখন তার কাশি খুবই খারাপ হয়ে যায়, এক বৃদ্ধা মহিলার কাছে যায়। তিনি সদয় হয়ে কিছু প্রশ্ন করেছিলেন, কিন্তু শাওমিন তার দিকে হাত তুলে আক্রমণ করে। মহিলা ভীত হয়ে তাকে তাড়িয়ে দেয়। ওয়েট। কাশি, কখনো পেটে তীব্র ব্যথা। একদিন যখন তার কাশি খুবই খারাপ হয়ে যায়, এক বৃদ্ধা মহিলার কাছে যায়। তিনি সদয় হয়ে কিছু প্রশ্ন করেছিলেন, কিন্তু শাওমিন তার দিকে হাত তুলে আক্রমণ করে। মহিলা ভীত হয়ে তাকে তাড়িয়ে দেয়। শাওমিনের অবস্থার আরও অবনতি ঘটে। সে একদিন একাকী রাস্তায় গিয়ে পান করতে শুরু করে, আর ঠিক তখনই প্রতিবেদনকারী খবর পায়। সে ছুটে গিয়ে নিমুকে জানায়। নিমু খবর পেয়ে নুইর বাড়িতে যায়। তার বোনের চিন্তা ভরা চোখ দেখে
নিমু তাকে শান্ত করার চেষ্টা করে, তবে সে কিছুতেই শাওমিনের অদ্ভুত আচরণ এর সমাধান করতে পারে না। সে জানতে চায়, তুমি কি সম্প্রতি কোনো অদ্ভুত আওয়াজ শুনেছ? ঠিক তখনই নুই এসে হাজির হয়। সে নিমুকে শাওমিনকে নিয়ে কথা বলার সুযোগ না দিয়েই তাড়িয়ে দিতে চায়। এরপর শাওমিনের লক্ষণগুলি আরো খারাপ হতে থাকে। তার শরীরের উপরের অংশে তীব্র ব্যথা শুরু হয়, আর নিচের অংশে তো মনে হয় বিঁধে গিয়ে ছিঁড়ে যাচ্ছে। একদিন কাজের মাঝে শাওমিন বাথরুমে যায়। অচানক একটি কর্কশ চিৎকার শোনা যায়। প্রতিবেদক ছুটে এসে দরজা দিয়ে দেখে শাওমিন কাতরাচ্ছে আর তার শরীর ভীষণভাবে নির্যাতিত হচ্ছে। তবুও শাওমিন তাকে সহযোগিতা দিতে চায় না। সে বলেছিল, তুমি আমাকে সাহায্য করতে পারবে না। এদিকে তার অদ্ভুত আচরণের কারণে তার বসের আর সহ্য করতে পারলেন না। সে তার কাজ ছেড়ে দিতে বাধ্য হয়। কিন্তু অবস্থা আরো খারাপ হয়ে যায়। জিয়াওমিনকে বাধ্য হয়ে খণ্ডকালীন কাজ করতে হয়। এটা তার জন্য এক নতুন অভিশাপ। তারপর একদিন জিয়াওমিন যখন পরবর্তী পারফরমেন্সের নতুন অভিশাপ তারপর একদিন থেকে এখানে অফ করবো, ডিলিট করে দিচ্ছি, আমি দেখাচ্ছি। ডিটাচ অডিও, গ্রাফিক্স কার্ড না লাগালে এরকম ল্যাগ মারবে। Okay, here's the next part. Read word by word. শীঘ্রই। ডিলিট, এটা লক সরে দিব। শীঘ্রই আনুষ্ঠানিকভাবে পরিবেশনা শুরু হয়। বিনোদন পার্কে এনপিসি হিসেবে শাওমিন তার কাজ চালিয়ে যাচ্ছিল, তবে পরের সেকেন্ডেই তার আচরণ বদলে যায়। সে নির্মমভাবে অন্য পক্ষের দিকে জিনিসপত্র ছুঁড়ে মারে, যেন অশুভ শক্তির প্রভাব তার উপর পুরোপুরি দখল করে নিয়েছে। নিং কিছুটা দুঃখের সঙ্গে শাওমিনের আচরণ লক্ষ্য করছিল, কিন্তু যা সে জানত না তা হলো শাওমিন নির্যাতন সহ্য করতে পারছিল না। তাহলে সে আত্মহত্যার পথ বেছে নেয়। যদিও সৌভাগ্যক্রমে নুই সময় মতো তাকে খুঁজে পেয়ে হাসপাতাল। ওয়েট, এখানে একটু বোঝার আছে, তুমি বিষয়টা বোঝো। আক্রমণ করছিল আর হাসপাতালে নিয়ে আসে। হ্যাঁ, এখানে দুইটা সেগমেন্ট আছে, দেখাচ্ছি দাঁড়াও। হাসপাতালে নিয়ে এসে কোনখান থেকে, হ্যাঁ এখানেই। আরে ভাবত ভাই, কি কইতাছি বারবার, মামুদ সরি। কেন্দ্রেই তার আচরণ বদলে যায়। সে নির্মমভাবে অন্য পক্ষের দিকে জিনিসপত্র ছুঁড়ে মারে। কপি করবা, দেন পেস্ট করে দেওয়া, ব্যাস। ভাবে অন্য পক্ষের দিকে জিনিসপত্র ছুঁড়ে মারে, যেন অশুভ শক্তির প্রভাব তার উপর পুরোপুরি দখল করে নিয়েছে। নিং কিছুটা দুঃখের সঙ্গে শাওমিনের আচরণ লক্ষ্য করছিল, কিন্তু যা সে জানত না তা হলো শাওমিন নির্যাতন সহ্য করতে পারছিল না। তাহলে সে আত্মহত্যা। ব্যাস, এটা রিটার্ন দিবা। এখান থেকে একটু মিলতেছে না, সো এখান থেকে একটু মিলাই দিবা।
এখান থেকে নিয়ে আসবো, দেখবো যে কোনখান থেকে মিলানো যায়। এটাই নিয়ে নাও, কপি, এই যে এটা এটা বরাবর রাখবা, পেস্ট। করতে পারছিল না, তাহলে সে আত্মহত্যার পথ বেছে নেয়। যদিও সৌভাগ্যক্রমে নুই সময় মতো তাকে খুঁজে পেয়ে হাসপাতালে পাঠায়। ওয়েট, সময় মতো এই যে ডিলিট দিয়ে দিব, এটা টেনে দিব, এবার দেখো মিলছে। যদিও সৌভাগ্যক্রমে নুই সময় মতো তাকে খুঁজে পেয়ে হাসপাতালে পাঠায়, কিন্তু নুই জানতো যদি শাওমিন মৃত্যুর অনুষ্ঠান গ্রহণ না করত তাহলে তাকে হারা যেতে হতো। এছাড়া নুই চিন্তা করছিল এমন পরিস্থিতিতে শাওমিনকে বাঁচানোর একমাত্র উপায় ছিল ঈশ্বর বায়াংয়ের আশীর্বাদ। তবে নুই সবসময় জানতেন যে আশীর্বাদ টান বাইরের দিকে মিলাইতে হবে না ভয়েসের সাথে, কই পাবো তো ভিডিও। এখানে এই ক্লিপ কোটা নিয়ে নেবা, আমি নিয়ে নিচ্ছি। তো এই জাস্ট বোঝার জন্য কপি করবা, দেন চলে আসবা এদিকে, মানে আমি নিচ্ছি আর কি, তোমরা বলতেছি মানে মিলানোর জন্য। এটা এখানে রাখবা, দেন ভি পেস্ট। আশীর্বাদ। তবে নুই সবসময় জানতেন যে শাওমিনের ঈশ্বরের ডাক গ্রহণ না করলে সে আর কখনোই সুস্থ হয়ে উঠবে না। তবে যখন নুই নিংকে ফোন করে সাহায্য চায় নিংয়ের কাছ থেকে, এবার দেখো কিছুটা মিলছে। আর কখনোই সুস্থ হয়ে উঠবে না। তবে যখন নুই নিংকে ফোন করে সাহায্য চায় নিংয়ের কাছ থেকে বিপরীত প্রতিক্রিয়া আসে। সে অথবা সাহায্য করার আগ্রহী ছিল না, কারণ বায়াং মাইন্ড পোজ দিচ্ছিল না। এটা ছিল নিংয়ের এক কঠিন সিদ্ধান্ত। নিংয়ের সিদ্ধান্ত যখন সঠিক নয় তখন সে শাওমিনের ভাই মাইকের ঘরে গিয়ে উপস্থিত হয়। মাইক যে প্রয়াত, তার মৃত্যুর পিছনে লুকানো রহস্য ছিল। এটা একটি দুর্ঘটনা ছিল না, এটা ছিল এক অন্ধকার আত্মার কৃত্রিম কাজ। মাইক নিজের ভূতের প্রভাব দিয়ে শাওমিনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। সে শাওমিনকে তার সঙ্গে নিয়ে যেতে চায়। এখন সবকিছু পরিষ্কার হয়ে যায়। নিং জানতো যে এই অশুভ শক্তি শাওমিনের উপরে দখল করতে যাচ্ছে। নিং তখন শাওমিনের মুক্তির পথ খুঁজতে মাইকের আত্মাকে শান্ত করতে বদ্ধপরিকর হয়। সে মাইককে অনুরোধ করতে থাকে, তুমি শাওমিনকে তার পথ নিতে দাও, তাকে তার জীবনটা বাঁচাতে দাও। This story has taken শাওমিনকে তার পথ নিতে দাও, তাকে তার জীবনটা বাঁচাতে দাও। ওকে, ডিলিট। এবার যে পার্ট 7 পালা। Okay, here's the next part. Read word for word. এদিকে মিনকে তার পথ নিতে দাও, তাকে তার জীবনটা বাঁচাতে শান্ত করতে বদ্ধপরিকর হয়। সে মাইককে অনুরোধ করতে থাকে, তুমি শাওমিনকে তার পথ নিতে দাও, তাকে তার এদিকে নুই তার মেয়ে শাওমিনকে সন্ন্যাসীর বাড়িতে নিয়ে যায়। সে আশা করে সন্ন্যাসী হয়তো শাওমিনের ওয়েট এ মিনিট,
ভয়েসের সাথে মিলতেছে না। ওয়েট, সন্ন্যাসীর বাসায় নিয়ে যায়। এবার এখানে কিছু ভিডিও ঢুকাইতে হবে যাতে বিষয়টা বোঝা যায় ঠিক মতো। নুই 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 কোনখান থেকে দেওয়া যায়? ব্যাস, এটাই কপি করি। কপি ল্যাগ দেওয়ার কারণ আছে বুঝছো, ওদিকে ওবিএস চলতেছে না, এই জন্য মেবি ল্যাগ করতেছে। কিছু পরিষ্কার হয়ে যায়। নিং জানতো যে এই অশুভ শক্তি শাওমিনের উপরে দখল করতে চাচ্ছে। নিং তখন শাওমিনের মুক্তির পথ খুঁজতে মাইকের আত্মাকে শান্ত করতে বদ্ধপরিকর হয়। সে মাইককে অনুরোধ করতে থাকে, তুমি শাওমিনকে তার পথ নিতে দাও, তাকে তার জীবনটা বাঁচাতে দাও। এদিকে নুই তার ডিলেট, এবার দেখো মিলবে। তার পথ নিতে দাও, তাকে তার জীবনটা বাঁচাতে দাও। এদিকে নুই তার মেয়ে শাওমিনকে সন্ন্যাসীর বাড়িতে নিয়ে যায়। সে আশা করে সন্ন্যাসী হয়তো শাওমিনের চিকিৎসা করতে পারবে, কিন্তু নিংয়ের মতামত ছিল একেবারে বিপরীত। সে জানতো যে যদি সন্ন্যাসী এই রিচুয়ালটি করেন তাহলে আরো অশুভ আত্মা ফিরে আসতে পারে। আপনি কি ভয়ঙ্কর গল্প পছন্দ করেন? তাহলে আমাদের যদি সন্ন্যাসী এই রিচুয়ালটি করেন তাহলে আরো অশুভ আত্মা ফিরে আসতে পারে। আপনি কি ভয়ঙ্কর সন্ন্যাসী হয়তো শাওমিনের চিকিৎসা করতে পারবে, কিন্তু নিংয়ের মতামত ছিল একেবারে বিপরীত। সে জানতো যে যদি সন্ন্যাসী এই রিচুয়ালটি করেন তাহলে আরো অশুভ আত্মা ফিরে আসতে পারে। আপনি কি ভয়ঙ্কর এখানে আমার সাবস্ক্রিপশনের অপশনটা দিব। ওয়েট, আত্মা ফিরে আসতে পারে। আপনি কি ভয়ঙ্কর গল্প পছন্দ করেন? তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আপনি পাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের চ্যানেল গল্প পছন্দ করেন? এবার আমার সাবস্ক্রিপশন বাটন হিট করবো না, আমি ভলিউম দিই।
কি ভয়ঙ্কর গল্প পছন্দ করেন? তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আপনি পাবেন গল্প পছন্দ করেন? তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আপনি পাবেন একের পর এক হরর স্টোরি, ভুতুড়ে অভিজ্ঞতা এবং এমন সব রহস্য যা আপনার রক্ত হিম করে দেবে। এ সময় শাওমিন হঠাৎ করে প্রতিবেদকের উপর আক্রমণ চালায়। সবাই মিলে তাকে নিয়ন্ত্রণ করতে চায়, কিন্তু শাওমিন কোনোভাবেই মুক্তি পেতে চায়, আর সে তাড়াতাড়ি ঘর থেকে পালিয়ে যায়। এটা ছিল শাওমিনের যাত্রা যে তাকে মুক্তি দিতে হবে। নিংয়ের সিদ্ধান্ত পরিষ্কার হয়ে যায়, শাওমিনকে যত দ্রুত সম্ভব গ্রহণ করতে হবে। তবে তার আগে নুইকে নিংয়ের সাথে বায়াং ঈশ্বরের উপাসনা স্থলে গিয়ে ক্ষমা চাইতে হবে, কারণ কয়েক বছর আগে নুই বায়াং ঈশ্বরকে প্রত্যাখ্যান করেছিলেন। এখন এটা ছিল একমাত্র উপায়। তবে তার আগে নুইকে নিংয়ের সাথে পরিষ্কার হয়ে যায়, শাওমিনকে যত দ্রুত সম্ভব গ্রহণ করতে হবে। তবে তার আগে নুইকে নিংয়ের সাথে মানে এই যে হাঁটতেছে, এই ভিডিওটা স্টার্ট হওয়ার আগে এটা শুরু করে দিতে হবে। এই যে ব্যাস ক্রপ এখান থেকে দিয়ে দাও। এখান থেকে কি ভিডিও নেওয়া যায়, একটু হরর টাইপের কিছু নিতে হবে। ব্যাস কপি। একটু ল্যাগ করতেছে বুঝছো, কারণ এক তো ফিল্মের তাই ভিডিও এডিট করতেছে, দ্বিতীয়ত ওবিএস চলতেছে, রেকর্ড হচ্ছে, তো এই জন্য একটু লেট হচ্ছে আর কি। এই যে চলে আসছি প্রায়। তার আগে নুইকে নিংয়ের সাথে বায়াং ঈশ্বরের উপাসনা স্থলে গিয়ে ক্ষমা চাইতে হবে, কারণ কয়েক বছর আগে নুই বায়াং ঈশ্বরকে প্রত্যাখ্যান করেছিলেন। এখন এটা ছিল একমাত্র উপায়, যতক্ষণ তারা এটা সমাধান করতে পারবে। ফাইল, আচ্ছা এটা আমি সেভ করে রাখি বুঝছো, পিসি ল্যাগ দিতেছে। হ্যাঁ, তো বাকিটা কালকে করবো না, তখন তোমার আমি ওইটার সাথে অ্যাডজাস্ট করে দিব না, বুঝতে পারছো? ওবিএস অলরেডি ল্যাগ করতেছে, এই জন্য তাই এটা আমি করলাম না, বাকিটা কালকে করবো। সেভ প্রজেক্ট, কমপ্লিট ভিডিও, বায়াং horror new collection, save, best cross।